দর্শক, প্রতি বছর 1 লাখ কোটি টাকার বেশি কর অব্যাহতি যেটিকে বলা হয় ট্যাক্স ওয়েভার দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এটি তারা 2030 সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে চাচ্ছে। সঙ্গে আছেন আল আমিন রুবেল, আমাদের এনবিআর অ্যাপারেল রিপোর্টার। জি, আপনি ঠিকই বলছেন। এনবিআর সম্প্রতি একটা রিপোর্ট পাবলিশ করছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে 2023 অর্থ বছরে তারা তাদের হিসাব অনুযায়ী 1,07,000 কোটি টাকার মতো ট্যাক্স এক্সাম্পশন দিয়েছেন। ঠিক ওই বছরেই তারা আদায় করছে ঠিক ওই সমপরিমাণ বা 99% তারা অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যা আদায় হয়েছে ওই তার সমপরিমাণ অব্যাহতিতে চলে ওয়েভার দিয়েছে। জি, তো এখন এনবিআর এই সকল কারণেই মানে এনবিআর এর ট্যাক্স জিডিপি রেশিও এখন 6.6%। তো এনবিআর এটা মানে লোয়েস্ট এশিয়ান কান্ট্রি এবং দিস ইজ আনসাস্টেনেবল এক কথায়। তার মাঝখানে আবার যখন সরকার আপনার যে খরচ বাড়ানোর চেষ্টা করছে, আই মিন যে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। জি জি, তো এখন এই সরকারের এখন টাকা লাগবে। আগামী 5 বছরে সরকারের যেই পরিমাণ টাকা লাগবে এটা এই রেভিনিউ খাত থেকেই আসতে হবে। তার মানে হচ্ছে যে এনবিআর যা আদায় করেছে, যদি এই ওয়েভারগুলো না থাকতো তাহলে তা ডাবল আদায় করতে পারতো ইনকাম ট্যাক্স। জি জি, যে মানে এখন যেটা হচ্ছে সেটা হলো যে সরকারের এখন টাকা লাগবে। এই টাকা কোথা থেকে আসবে? একমাত্র সোর্স হলো এই রাজস্ব খাত। রাজস্ব খাতে যদি মানে ট্যাক্স আর না আসে তাহলে সরকারের অন্যান্য খাত হুমকির মুখে পড়বে। তো সেই পলিসি থেকেই সরকারও উদ্যোগ নিছে যে কিভাবে আরও ট্যাক্স আদায় করা যায়। তো এবং কিছু কিছু খাত আছে যেগুলো খাতে আর ট্যাক্স এক্সাম্পশনের প্রয়োজন নেই। আবার কিছু কিছু খাত আছে যে পলিটিক্যালি তারা সেই মানে সেক্টরগুলোতে মানে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই সব বিবেচনা করে তারা চিন্তা করে দেখছে যে এই খাতগুলোতে যদি আমরা ট্যাক্স অব্যাহতি না দিই বা এখান থেকে যদি কমায় আনি অথবা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম সেট করে দিই যে এরপরে আর দেওয়া হবে না, তাহলে তারা মনে করছে যে এখান থেকে আমার আরও 1 লাখ কোটি টাকা রেভিনিউ আসবে। সেই উদ্যোগ থেকেই তারা এই গবেষণাটা করছে এবং তারা আস্তে আস্তে প্ল্যানও করছে যে কিভাবে এটাকে আরও কমায় আনা যায়। এর ভিতরে তারা আরেকটা জিনিস মানে প্রায়োরিটি ফিক্স করেছে, সেটা হলো যে যে সকল সেক্টর বেশি ট্যাক্স অবদান রাখছে সেই সকল সেক্টরেই তারা মাত্র মানে এক্সাম্পশন বা সুবিধা দিবে। আর যেগুলোতে ট্যাক্সের কোনো নেই মানে আমাদের ট্যাক্সে অবদান রাখছে না সেগুলোতে কিভাবে ওভার ব্রডার রেভিনিউ। জি জি, রাজস্ব মানে রাজস্বে যারা অবদান রাখছে না সেগুলোতে কিভাবে রাজস্ব অবদান রাখতে পারে সেই ব্যাপারেও তারা উদ্যোগী নিচ্ছে এই পরিকল্পনার আওতায়। তো এর মধ্যে এখন আবার ঠিক আছে, এটি একটা সূত্র পাওয়া গেল বাংলাদেশে, কিন্তু এটি আসলে ইনভেস্টরদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি যে একটা ওয়েভার বা বেনিফিটস দিয়ে একটা পলিসির আওতায় বিভিন্ন শিল্পে আপনার যে ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করা হয় এবং দেখা গেছে যে যেভাবে বলা হয়েছিল, যত দিনের জন্য বলা হয়েছিল তার আগেই সেগুলো কিন্তু নড়ে চড়ে যায়, যেটি কিনা একদম সিম্পলি জাপানিরা কিন্তু স্পষ্টই বলেছে, সামনে হয়তো চাইনিজরাও বলবে যে দিস ইজ এ বিট্রিয়াল উইথ দ্য ইনভেস্টার্স। এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু আবার তখন এমনিতে ইনভেস্টমেন্টের খরা দেশে। না, সেটা ঠিক আছে, আপনি সেটা ঠিকই বলছেন, কিন্তু গত 2-3 বছর থেকে এনবিআর একটা পলিসি নিছে যে একটা প্রেডিক্টেবল ট্যাক্স রেট, এটা তারা 3 বছর আগে থেকে বা 2 বছর আগে থেকে তারা প্রেডিক্ট করে ফেলছে বা মানে ওইভাবেই পলিসি সেট করছে যে আগামী 5 বছরে আমার এই পলিসি থাকবে, এর ভিতরে ইনভেস্ট করলে করবে, না করলে না করবে, বা যারা বের হতে চায় তারা বের হতে পারবে। এই সুযোগটা এনবিআর গত 3-4 বছর ধরে এটা রাখছে। তো আগামী দিনেও এটা অব্যাহত থাকবে। আমি বর্তমান সরকারের একটা পলিসির নোট আমার কাছে আছে, সেটাতেও আমি দেখলাম যে তারা এটাকে মানে স্ট্রংলি তারা এটা মেনটেন করবে যে প্রেডিক্টেবল ট্যাক্স রেটটা কীভাবে কন্টিনিউ করা যায়। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো যে ট্যাক্স এক্সাম্পশনের কারণে সেক্টর ফ্লারিশ করবে ব্যাপারটা এরকম নাই। অনেক ক্ষেত্রে ধরেন মালিকের কারণেও বা যারা ইনভেস্টার তাদের কারণে ওই সেক্টর ক্ষতিগ্রস্ত হয়। ট্যাক্স একটা টুলস হিসেবে ব্যবহার হয়, কিন্তু অন্যান্য আদার্স যে টুলসগুলো এগুলো যদি মেরামত না করা হয় তাহলে তো কোনো ট্যাক্স, এই যে লক্ষ কোটি টাকা ট্যাক্স ওয়েভার দিয়েই
বাংলাদেশ শিল্পায়ন বা বিনিয়োগ কতটা হয়েছে? আরও কিছু উইংস আছে এই ইনভেস্ট, মানে একটা সেক্টরকে ফ্লারিশ করার জন্য বা এফডিআই, আপনি যে বললেন এফডিআই আনার জন্য, এফডিআই আনার জন্য আরও মানে শুধু ট্যাক্স নাই, আপনার আরও আদার্স যেই টুলসগুলো আছে সেগুলোকে সক্রিয় হতে হবে। যেমন আপনি একজন চাইনিজ ইনভেস্টার আসেই সে যখন দেখে যে আমি জমি কিনা থেকেই আমাকে দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে, তখন তো সে সব কিছুই ফাঁকি দিবে। তার শুরুটাই ধরেন একটা ল্যান্ড কিনছে, ওই ল্যান্ডে দেখা যাচ্ছে 3-4 জন মালিক দাবি করে বসছে, ফলে সে ওই যখনই দেখছে যে বাঙালিরাই আসলে এইভাবে এই দুর্নীতির মধ্যেই আছে, ও আইসেই শুরুতেই করে দুর্নীতি। ফলে আমাদের যেটা সমস্যা না, নিঃসন্দেহে যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও যে জায়গায় নেমেছে 6.6 আপনি বলছিলেন, যে যদি সেখানে থাকে দিস ইজ আনসাস্টেনেবল। বিশেষ করে যখন সরকার একদিকে যে আপনার শিক্ষা, তারপরে হচ্ছে চিকিৎসা, এগুলো বাজেট বাড়াবে এক, তারপরে হচ্ছে সোশ্যাল সেফটি নেট বাড়াবে, তার উপরে যে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের হচ্ছে যে নতুন বেতন স্কেল বাস্তবায়নের একটা চ্যালেঞ্জ আছে। সব কিছু মিলিয়ে তার উপরে আবার আমাদের পরিচালন ব্যয় মেটাতে সরকারকে কিন্তু ধার করতে হচ্ছে এখন, যেটি কিনা না। ধরেন আপনি 50,000 কোটি টাকা এই ক্ষেত্র মানে এই ট্যাক্স ক্ষেত্র থেকে যদি আপনি বেশি আদায় করতে পারেন, আবার আপনার সিমিলারলি ভ্যাটের ক্ষেত্রেও ঠিক একই রকম, ওই সালেই দেখা যাচ্ছে 31,000 কোটি টাকার মতো হলো আপনার অব্যাহতি দেওয়া আছে। তো ওই 31,000 কোটি টাকা ওইটাও যদি 50% হয়ে যায়, তাহলে ধরেন এখানে আপনি 15 থেকে 16,000 কোটি টাকা হচ্ছে এবং এখানে 50,000 কোটি টাকা। তাহলে 50,000 কোটি টাকা হলে বাংলাদেশে তো অনেক, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতে আপনি ইজিলি আপনি বেশি ইনভেস্ট করতে পারবেন। সেটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো দিক। এটা নিঃসন্দেহে কর ব্যবস্থাপনা স্বচ্ছ এবং এফিশিয়েন্ট হোক, যে সেখানে সত্যিকারের করদাতারা হয়রানির শিকার না হোক, তাহলেও আপনি দেখবেন যে করদাতারা উৎসাহিত হবেন। কিন্তু এটা আসার ট্যাক্স নেট বাড়ানোর ব্যাপারে কিছু তারা এই পলিসি পেপারে কিছু দেখেছেন কিনা? না, অবশ্যই সুযোগ আছে অনেক। ধরেন আপনি সিপিডির একটা গবেষণা অনুযায়ী বাংলাদেশে 2,66,000 কোটি টাকা মানে 2023 সালেই ফাঁকি হয়েছে, মানে যাদের ট্যাক্স দেওয়ার কথা ছিল তারা দেয়নি। তো যদি এই টাকাগুলো যদি আদায় হয়, তাহলে তো আমাদের দেশের গরিব থাকার কথা নয়। বিশেষ করে আমরা এই যে ভালনারেবল সিচুয়েশনে যখন পড়ি, তখন তো আমাদের এই ট্যাক্সের টাকা দিয়ে আমরা ওইটা ওভারকাম করতে পারি। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা নীতি গ্রহণ করি, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু গ্যাপ থেকে যায়। সেই গ্যাপসটাই আজকে মানে আমাদের কয়েকজন এক্সপার্ট আমাকে বলছেন যে আমরা তো নীতি খুব ভালো ভালো নীতি গ্রহণ করি, কিন্তু সেগুলো বাস্তবায়ন পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে বাস্তবায়ন হয় না ঠিক মতো। তো আমরা আশা করি যে এই নীতি বাস্তবায়ন ঠিকমতো হোক। তা নীতি বাস্তবায়ন করতে হলে একটা কন্টিনিউশন থাকবে, যেমন প্রত্যেক চেয়ারম্যান পরিবর্তন হয়, নীতিরও কিছু পরিবর্তন হয়। তো এই ধারা যাতে না হয়, মানে ধরেন এই চেয়ারম্যানের তারপর ওয়ার্ক এনভায়রনমেন্টে কালচার এনভায়রনমেন্ট এগুলো পরিবর্তন হয়ে যায়। তো মানে ধরেন এই চেয়ারম্যান থাকবে হলো 2 মাস পর্যন্ত, এরপরে সে প্যারেলে চলে যাবে, অথবা সরকার যদি চাই দিতে পারে, নাও দিতে পারে। তো নতুন একজন চেয়ারম্যান আসবে, উনার একটা থাকবে, সে বলয় থাকবে, সেই বলয় অনুযায়ী পলিসি বা সেট করবে। আবার আরেকটা ব্যাপার হলো গভর্নমেন্টের পলিটিক্যাল, এখন যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক কিছু দেন দরবার থাকে, যেমন পলিটিক্যাল পাওয়ারফুল যারা সরকারে থাকে, তারা তাদের মতো করে তাদের সেক্টরকে করতে, অথবা নিজের ব্যক্তিগত কোম্পানিকে নিজের কোম্পানিকে প্রায়োরিটি দেয়। তো তখন এই সমস্যাগুলো হয়। যেমন আপনি জেনে থাকবেন এনবিআর বর্তমান চেয়ারম্যান বারেবারেই বলছেন যে আমরা 2012 সালে একটা ভ্যাট আইন করা হয়েছিল, সেটা বাস্তবায়ন করতে করতে 2019 সালে এসে বাস্তবায়ন করছে। 19 সালে ভ্যাট আইন বাস্তবায়ন হয়েছে, আজকে হলো 26 সাল। এই 5 বছরে ভ্যাট আইনটা এমনভাবে মানে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটা এখন আর ভ্যাট আইন নেই। এটা এখন একটা হয়েছে যে এই বিগত সময়ের মানে যারা পাওয়ারফুল ছিল তারা তাদের মতো করে এসআরও জারি করছে। ফলে মানে একজনের সুবিধা দিতে গিয়ে আরেকজনের সুবিধা দিতে পারেনি। ফলে মানে এমন একটা জগা খিচুড়ি মার্কা ভ্যাট আইন হয়ে গেছে যে এটা আবার রিঅ্যারেঞ্জ করা এখন জরুরি হয়ে পড়েছে। তো এখন আমরা আশা করি যে যদি ক্ষুদ্র ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষুদ্র স্বার্থে যদি পলিসিকে করা হয় বা পলিসি ইমপ্লিমেন্টেশনেও এই জিনিসগুলো থাকে, তাহলে যে কারণে বাংলাদেশে কোনো কাজ আসলে ভালো কাজ হয় না।